আসসালামু আলাইকুম। আজকে চেষ্টা করব ভেক্টর ভেক্টর একেবারে এ টু জেড বেসিক সহ আর কনসেপ্ট সহ পড়ানো। আচ্ছা, ভেক্টর ভেক্টর বলতে বোঝায় যে সকল রাশির মান ও দিক আছে ওটাকে আমরা ভেক্টর বলবো। ভেক্টর হচ্ছে মান ও দিক। মান ও দিক বলতে কি বোঝায়? ধরা যাক এটা একটা বল, আমাদের বলটা কি করতেছে, এদিকে যাচ্ছে। বা ধরা গেল আচ্ছা এটা একটা বল, এটা একটা বল। এই বলটার আমি এই বলটাকে বল দিচ্ছি, মানে একটা ধাক্কা দিচ্ছি কত, 5 নিউটন মানের একটা বল। এখন এই বলের একটা মান আছে, আমরা দেখতে পাচ্ছি বলটার একটা মান আছে, কিন্তু আমি যে এইদিকে দিব, এইদিকে বল দেওয়ার কারণে বলটা কি এইদিকে যাবে নাকি এইদিকে যাবে নাকি এইদিকে যাবে, এই দিক দিক নির্দেশনা যে দিচ্ছে, এই দিক নির্দেশনা দেওয়াকে আমরা বলের দিক, মানে ভেক্টরের যেহেতু মানও আছে দিকও আছে, ওই হিসাবে আমরা ভেক্টরের মান ও দিক এইভাবে বিবেচনা করি। আচ্ছা ঠিক আছে, ভেক্টর তো আমরা বুঝলাম মানও আছে দিকও আছে। আচ্ছা এখন ভেক্টর কয়টা ভেক্টর আছে? ভেক্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার ভেক্টর, একটা হচ্ছে স্কেলার স্কেলার ভেক্টর, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার ভেক্টর, আরেকটা হচ্ছে স্কেলার রাশি বা দিক রাশি। এটাকে আমরা স্কেলার রাশি বা দিক রাশিও বলতে পারি, অথবা আমরা চাইলে স্কেলারকে আদি রাশি, তো ঠিক আছে, রাশি না বলে আমরা এটাকে বলতে পারি স্কেলার ভেক্টর অথবা দিক দিক রাশি। স্কেলার না বলে আমরা এটাকে বলতে পারি আদি, আমরা এটাকে বলতে পারি আদিক। আদিক আদিক রাশি, ঠিক আছে। আচ্ছা এখন স্কেলার রাশি আদিক রাশিটা বুঝলাম। স্কেলার রাশি বলতে আমরা বুঝবো কি? স্কেলার রাশি বলতে বুঝবো যে যেসব রাশি মান প্রয়োজন, মান শুধুমাত্র মান দরকার, যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন এটা দিয়ে দেখি ভাই, যেমন আমরা এক্সাম্পল দিতে পারি সময়, আরেকটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা দিতে পারি আমরা এক্সাম্পল, সুন্দর একটা এক্সাম্পল, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় কেজি, বাংলা লিখি কেজি। আচ্ছা দিলাম, এখন আর দেওয়ার দরকার নেই। এখন আমরা সরি, এখন যে আমরা ভেক্টর ভেক্টর বা দিক রাশি যেটা আছে ওটাকে একটু আলোচনা করি। আমরা এই ভেক্টর বা দিক রাশি বলতে বুঝবো যে যে সকল রাশির মান ও দিক, আছে তার, যেমন একটা অক্ষরেখা নেই, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ নেই, এই যে একটা অক্ষরেখা, কি রেখা এটা? এটা হচ্ছে একটা অক্ষরেখা, এই এক্স অক্ষকে আরেকটু উপরে তুলে দিই। ঠিক আছে, আচ্ছা এক্স অক্ষ, এটা কি অক্ষ? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটু জুম করি, ঠিক আছে। এস অক্ষতে আমরা এদিকে এস এই এদিকে আমাদের এস মানের, এদিকে আমাদের এই যে এক্স অক্ষের দিকে এই যে এভাবে এস ও ইয়েটা কলমটা নিতে, আমাদের এখানে আমরা ধরলাম এস মানের, এস ভেক্টরের একটা ভেক্টর এক্স এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, একটা অক্ষ বরাবর যাচ্ছে, ওটা কি অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এই যে আমি একটা দিক দেখাই দিলাম, এটা একটা এস, এই যে ধরা যাক এস ভেক্টর, সেটা ধরা গেল এটা আমি পরে দেখাবো এটা কি, এটাকে আই ক্যাপ বলে, মানে এক্স অক্ষের দিকে যেটা ওটাকে আই ক্যাপ করে। ধরা যাক এটার মান 5 একক, মানে 5 মিটার একক। এখন এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, নাকি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, নাকি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, নাকি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, নাকি ওয়াই অক্ষের ধনাত্মক? এই যে আমি যে একটা দিক দিয়ে দেখাই দিলাম, ওই যে একটা দিক দিয়ে যে দেখাই দিছি, এটাই হচ্ছে মান ও দিক আর কি। আচ্ছা
এখন আরেক আসলে ভেক্টর রাশি বলতে আমরা তিনটা বুঝি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর, আরেকটা হচ্ছে টেনসর। টেনসর রাশি এটা মেইনলি আমাদের, এটা মেইনলি এসএসসিতে তেমন আসে না। আসলে একটু দেখাই দিই টেনসর রাশিটা কি। টেনসর রাশিটা হচ্ছে যে, টেনসর রাশিটা এইভাবে দেখাইলে মনে বোঝা যাবে। ধরা যাক কার্শফের একটা কারেন্ট ল আছে, সেটা হচ্ছে যে এমন ধরা গেল এখানে অন্য একটু কলম নেই। ধরা যাক এটা 5 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে যে কত আমাদের 30 ডিগ্রি ধরে নিলাম। আচ্ছা, এখন যদি আমি এটা ভেক্টর অনুযায়ী এটা এই যে এটা বর্তন, এটা যদি তড়িৎ প্রবাহ বের করতে যাই, তাহলে কি আমরা কি ওই সামান্তরিকের ত্রিভুজ সূত্র এইভাবে বসাই দিব, এই 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 × 2 × 3 কস দুইটা, এই যে এটা একটা ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর, এটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, এভাবে বসাই দিব? না, কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমরা ভেক্টর অনুযায়ী করতে পারবো না, এগুলাই হচ্ছে মেইনলি আমাদের টেনসর রাশি হিসেবে গণ্য হবে, মানে বিবেচিত হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন ভেক্টর রাশির প্রকাশ দেখাবো। পেজটা করে নিই, কালার চেঞ্জ করে নিই তাহলে সুবিধা। আচ্ছা, এখন দেখাবো ভেক্টর রাশির আমরা প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে যে জ্যামিতিক উপায়ে, একটা হচ্ছে জ্যামিতিক উপায়। একটু আগে যে একটা দেখালাম সেটাকে আমরা এই জ্যামিতিক উপায় বলতেছি। যে ধরা যাক জ্যামিতিক উপায়টা কেমন, জ্যামিতিক উপায়টা হচ্ছে যে আমাদের এমন, ধরা যাক এখানে একটা জিনিস ভেক্টর আছে, এই যে এটা হচ্ছে ওর তীর দিলাম, এখানে একটা ভেক্টর আছে। এখন ভেক্টরটার এই যে এটাকে অন্য কলম দিয়ে দেখাই, ভেক্টরকার এই যে এখানকার যে দেখতেছি, এটাকে আমরা বলি পাদবিন্দু, পায়ের বিন্দু, পাদ, একটা ভেক্টরের পাদবিন্দু। আর এখানকার যেটা দেখতেছি এই যে এটা, এই চিহ্নটা, সেটাকে আমরা বলি শীর্ষবিন্দু। আর এখানকার যে মানটা নিয়ে মান নেওয়া হয়েছে এতটুকু পর্যন্ত, এই একেবারে পাদ থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, ওইটাকে আমরা বলি মান, মানে ভেক্টর রাশির মান। যেমন এখানে একটা এক্সাম্পল দিই, যেমন এখানে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এখানে একটা বল আছে 5 নিউটনের, এই বল, আমি এখানকার বল দেওয়ার কারণে এটা এতটুকু গেল। সেম একটা জিনিস আমি এখানে একটা ফুটবল আছে আর কি, ওই ফুটবলকে আমি এফ পরিমাণের একটা ফোর্স দিচ্ছি, F1 পরিমাণ। মানে আমি কি করছি, F1-এর দ্বিগুণ পরিমাণ বল দেওয়ার কারণে সেটা কি করছে, এই পর্যন্ত গেছে। এটার মান কিন্তু একই, কিন্তু হয়ে গেছে কি দ্বিগুণ, তাহলে 10 10 আচ্ছা ঠিক আছে, 10 পরিমাণ আমরা দিলাম। এখন একটা তো গেল, আমরা দেখলাম কি এই ভেক্টর উপায়ের মাধ্যমে। এখন আমি দেখাবো আরেকটা, সেটা হচ্ছে যে অক্ষরের মাধ্যমে। অক্ষরের মাধ্যমে অক্ষরের মাধ্যমে বিভিন্নভাবে দেখানো যায়, সেটা হচ্ছে যে এর উপরে উপরে এরকম একটা চিহ্ন, এটা একটা। আরেকটা হচ্ছে এর উপরে শুধু একটা খালি খালি এরকম ক্যাপ মানে টান। আরেকটা আছে যে এ দেওয়ার পরে এটার নিচে। মেনলি এই তিনটা, এই যে মেনলি এই তিনটা কি করি আমরা হাতে লিখি, মানে আমরা হাতে লেখার সময় ব্যবহার করি, হাতে লেখায় ব্যবহার হয়। আরেকটা আছে সেটা হচ্ছে যে এরকম একেবারে বোল্ড করে লেখা, এই যে এইভাবে বোল্ড একেবারে, এই বোল্ড করে লেখাটা কি হয়, ওই ছাপার কাজে ব্যবহৃত হয়। এটা লিখে দিই, এটা হচ্ছে ছাপার কাজে, ছাপার কাজে এই বোল্ড অক্ষরের যেটা আছে সেটা ব্যবহৃত হয়। মেনলি এই চারটাই জানলে আমাদের হবে। আর মান যখন নির্ণয় করব, মান এটারই এই অক্ষরেখার যখন মান নির্ণয় করব, মান নির্ণয়, তখন আমরা ভেক্টরকে কীভাবে লিখব, যখন মান নির্ণয় করব তখন শুধু এ দিব, বা এই এর উপরে আমরা ম্যাথে পড়ছি যেমন মডুলাস, এটাকে আমরা ম্যাথে মডুলাস বলি, কিন্তু ফিজিক্সে কী বলে ওটাই, এই দুইটা পরম মান দ্বারা এভাবে বদ্ধ করে দিলেই ওই ভেক্টরটার মান বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু এখন সামান্তরিকের সূত্রটা দেখানো যাক। না, সামান্তরিকের সূত্র আগে বিভিন্ন ভেক্টর দেখাই দিই, ঠিক আছে। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, এখন দেখবো একক ভেক্টর, একক বা ইউনিট
বা ইউনিট ভেক্টর। একক বা ইউনিট ভেক্টর বলতে আমরা কি বুঝি? একক বা ইউনিট ভেক্টর বলতে বুঝবো যে কোনো একটা ভেক্টরকে, কোনো একটা ভেক্টর ধরা যাক এই যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি এরকম এরকম অনেকগুলো ভাগে, কয়টা ভাগে ভাগ করলাম, ওই ভাগ কোনো একটা ভেক্টর। একক ভেক্টর বলতে কি বুঝবো আমরা? ওই এর মান, মানে এর মান এক একক, দেখে দিই বলতে বুঝবো আমরা মান মান এক একক। এখন ধরা যাক এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এ ইকুয়াল টু 5, এই ক্যাপটা পরে বুঝাবো কি একক ভেক্টরের একটা চিহ্ন আছে, সেটাকে সবসময় উপরে ক্যাপ হিসেবে দেওয়া হবে কোনো একটা অক্ষর, নিচে অক্ষর বা সিম্বল বা যেটাই হোক, ধরা যায় এটা এইভাবে দেখে দিই তাহলে। এই যে বক্সের ভিতরে কোনো একটা বক্স, এর ভিতরে উপরে দিয়ে এখানে একটা নিচে একটা ছোট বক্স। বক্স বলতে এখানে যে কেউ কিছু যে কোনো অক্ষর বসতে পারে, এ বসতে পারে, বি বসতে পারে, সি, ওটা একক ভেক্টরের উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এটাকে আমি কি করলাম, 5 ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এই 5 ভাগে বিভক্ত করলাম। এখন 5 ভাগ ইকুয়াল টু এত, মানে এটা একটা এটাই হচ্ছে নিজে একটা এক একক। তাহলে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না, একক ভেক্টর। সুতরাং একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে একক ভেক্টর পাওয়া যায়। এটাকে আমরা এইভাবে এই ফর্মেটেও লিখতে পারি, দেখাই দিই। এই ফর্মেটেও লিখতে পারি এ ক্যাপ ইকুয়াল টু এই নিচে, এই যে একটু আগে যে দেখালাম ভেক্টর ফরম্যাট নিয়মে, এই যে এটা বলতে বোঝায় কি, এটা বলতে বোঝায় মান। আচ্ছা, এখন আয়ত একক ভেক্টর বলতে কি বুঝবো আমরা? আয়ত আয়ত একক ভেক্টর। আচ্ছা, আমরা এখন আয়ত একক ভেক্টর বলতে কি বুঝবো এটা দেখাবো। আয়ত একক বলতে বুঝবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর বিভাজিত একক ভেক্টর। যেমন একটু আগে একটা একক ভেক্টর দেখালাম, এখন তাহলে আরেকটা একক ভেক্টর দেখাই। আরেকটা একক ভেক্টর কিরকম, এই যে একটু আগে যে আমরা দেখাইলাম, এই যে ধরা যাক তিনটা অক্ষ নিই। আমরা তো সবাই মনে করি, আশা করি জানি কোনটা কি। সরি, এদিকে আনি, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। জেড অক্ষ, এক্স অক্ষ। এখন প্রতিটা অক্ষের একটা একক 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 মানে আয়ত একক বলছে না, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই অক্ষ বরাবর এটাকে বলে আই ক্যাপ, এই অক্ষ বরাবর এটাকে বলে জে ক্যাপ, এই অক্ষ বরাবর এটাকে বলে, সরি, কে ক্যাপ, এটাকে বলে কে ক্যাপ। কে ক্যাপ, কে ক্যাপের এই যে কে ক্যাপের জায়গায় আমি জে ক্যাপের জায়গায় কে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর এটা দিতে পারবো না, প্রতিটা অক্ষ বরাবর এটা একেবারে ফিক্স করা। এটা একটু ভালো করে লিখে দিই, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর কে ক্যাপ, উপরে ক্যাপ দিতে হবে, তাহলে অবশ্যই কাটা না। ক্যাপ দেওয়া আমাদের বোঝায় কি একক ভেক্টর বোঝানো হয়েছে আর কি, মানে প্রতিটা ভেক্টরে একক ভেক্টর বোঝানো হয়েছে। এখন তাহলে ত্রিভুজের সামান্তরিক সূত্রটা আর কি দেখানো যাক। সামান্তরিক সূত্রের আগে ত্রিভুজ সূত্রটা দেখায়। ত্রিভুজ সূত্র। এখন ত্রিভুজ সূত্রটা কেমন, ত্রিভুজ সূত্রটা হ্যাঁ সাইড করে এসে, এটা ধরা যাক একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের এখন এদিকে একটা ভেক্টর দিব, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে, আর এটার নাম হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা সি, আর এটা পি যখন এদিকে দিচ্ছি তাহলে এখানে একটা ভেক্টর দিব, এটা এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর যাচ্ছে ওটাকে দিব আর ভেক্টর। এখন ত্রিভুজ সূত্রটা কি বলে, ত্রিভুজ সূত্র বলে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে, মানে একই ক্রম বলতে বলতে কি এই যে এরকম, এই যে একটা ক্রম,
ক্রমে যাচ্ছে, যে এই যে সবগুলো একটা ক্রম, আমরা ক্রমিক ধারা পড়ছি না, এই যে ওয়ানের পরে টু, টুর পরে থ্রি, থ্রির পরে কি একেবারে ফাইভ আসে, মাঝখানে কি ফোর নাই, ফোর নাই রেখে একটা ক্রমিক ধারা। যদি কোনো সত্য বলতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এখানে বলছে কি আমাদের একটা ত্রিভুজের, একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ ধরা গেল, দুটি সন্নিহিত বাহু ধরা যাক, এটা এটা আর এটা একটা হচ্ছে সন্নিহিত বাহু দ্বারা ত্রিভুজের একই ক্রমে প্রকাশ করলে যা হবে, যা হবে মানে যা হবে একই ক্রমে বলতে এইভাবে, একই ক্রমে মানে এদিক থেকে যায় এইদিকে আসলো, একই ক্রমে প্রকাশ করা যায়, যদি প্রকাশ করা যায়, যদি এই যে গেল, এই যে দেখো এ থেকে পি, এ বি, বি সি একই ক্রমে কিন্তু আছে, এই যে টিক চিহ্ন দ্বারা আমরা ক্রম দেখাই দিই, একই ক্রমে যদি প্রকাশ করা যায়, তাহলে তাহলে বা তবে তার তৃতীয় বাহু বিপরীত ক্রমে, এই যে আমাদের তৃতীয় বাহু কোনটা, এসি না, এই যে এসি কিন্তু বিপরীত ক্রমে আছে, ওর কিন্তু যাওয়ার কথা ছিল কোন দিকে, এই যে এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ও এইদিকে যায় নাই, ও গেছে বিপরীত ক্রমে। যদি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে, এই যে তাদের লব্ধি কি, তাদের লব্ধি হচ্ছে যে আর, এই যে তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, আর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই জিনিসটা একটু আবার একটু লিখে দিই এখানে নিচে, এখানে জিনিসটা হবে এমন, একটি ত্রিভুজের, এই ত্রিভুজের দুটি সন্নিহিত সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে প্রকাশ প্রকাশ করা যায়, সরি, তবে তৃতীয় তৃতীয় বাহু বিপরীত সরি, তবে বিপরীত বিপরীত ক্রমের ভেক্টর ভেক্টর দ্বয় ভেক্টর দ্বয়ের দ্বয়ের লব্ধি প্রকাশ করবে। তাহলে আমরা চিত্র থেকে কি দেখলাম, এখন চিত্র থেকে আমরা বলতে পারি যে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি ইকুয়াল টু হতে পারে এসি। তাহলে এটা আমরা এখানে লিখে দিই অন্য একটা কালি নিয়ে, এই যে তাহলে আমরা লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি ভেক্টর। তাহলে এ বি ভেক্টরটা ছিল পি ভেক্টর আমাদের জন্য, প্লাস কিউ ভেক্টরটা লিখলাম ইকুয়াল টু আমরা আর ভেক্টর এটা লিখতে পারি। এটাই ছিল আমাদের সামান্তরিকের সামান্তরিক ত্রিভুজের সূত্র। এখন আমরা যদি সামান্তরিকের সূত্রটা বের করতে যাই, সামান্তরিক সূত্রটা কেমন হবে, সামান্তরিক সূত্রটা হবে আমাদের যেমন, এখানে আগে একটা সামান্তরিক আঁকা ফেলি আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে এটা একটু এদিকে আনি, ও হ্যাঁ, এখন এখান থেকে এসে এটা একটু বাঁকা হইল না, এটা অন্য কালি দিয়ে দেখি তাহলে। আচ্ছা, একটু আগে আমরা এখান থেকে আগে এটা দেখি, আচ্ছা ধরা যাক এই বিন্দুটা হচ্ছে ও, এটা হচ্ছে বি সামান্তরিক, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন আমাদের সামান্তরিকের সূত্র কি বলে, সামান্তরিকের সূত্র বলে কোনো সামান্তরিকের, লিখে দিই এখান থেকে একটু, সামান্তরিকের সূত্র পড়াচ্ছি যখন,
সামান্তরিকের সূত্র কি বলে আমাদের? কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এই যে ধরা গেল সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের বিপরীত ক্রমে প্রকাশ করলে বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ লব্ধি প্রকাশ করে। এই যে দুইটা সন্নিহিত বাহু কেমন, এই যে এটা একটা হচ্ছে সন্নিহিত বাহু, এই যে এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, আবার এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু প্রকাশ করলো, ঠিক আছে, সন্নিহিত বাহু প্রকাশ করলো। এখন তাদের লব্ধি কি? লব্ধিকে আমরা প্রথমে দুটো ভেক্টর নিই, তাহলে ভেক্টর নিব পি ভেক্টর, এদিকে নিব আমরা কিউ ভেক্টর, ঠিক আছে। এখন তাদের লব্ধিকে আমরা দিতে পারি আর ভেক্টর। আচ্ছা, লব্ধি যদি আমি এই বরাবর না নিয়ে যদি এই বরাবর নিই, আচ্ছা ওইটাও আমরা দেখাই দিই তাহলে, ঠিক আছে। তাহলে আরটা আমরা এখান দিয়ে লিখি, হ্যাঁ, আর ভেক্টর। তাহলে আমরা অন্য যে লব্ধিটা নিব ওই লব্ধিটা এই বরাবর, এই লব্ধি সবসময় সমান। তাহলে আমরা এই বরাবর একটা লব্ধি নিয়ে নিই, ঠিক আছে, লব্ধিটার দিক দিয়ে দিই। এটা কি বাকিটা মশলা দিয়ে দিতে হবে। এগুলো তো ফাইনাল হল কেনার বেশি দিন নেই, আর 6 মাস আছে না? জি। হ্যাঁ, তাহলে কি দেখি। হ্যাঁ, আমরা যখন বিপরীত একটা ক্রমিক ভেক্টর আঁকালাম, এই যে ভেক্টরটা ছিল এই যে আমাদের আর, এখানকার হচ্ছে এই অনুযায়ী এই ভেক্টর আর। এখানে কি বলছে? কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা ভেক্টরকে বিপরীত ক্রমে প্রকাশ করলে বাহুদ্বয়ে ছেদবিন্দুগামী কর্ণ প্রকাশ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সাইডে রাখি, পরে রাতে খাবো। এখন আমরা এই সংজ্ঞা অনুযায়ী আমাদের ভেক্টরটাকে আঁকার চেষ্টা করবো। এই যে এদিকে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর। তাহলে আমরা অন্য কালি নিই, তাহলে আমরা লিখতে পারবো আর ভেক্টর ইকুয়াল টু প্রথমটার জন্য এটাকে দিই আর ওয়ান, এটাকে দিই আর টু। তাহলে আর ওয়ানের জন্য আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর টুর জন্য লিখতে পারি যখন ক্রমিক, তাহলে এই যে এটা হবে কিউ কিউ, এই যে কিউ, এই যে কিউ, এই পি, এই যে সবগুলো কিন্তু দেখতেছে একই ক্রমে, কিন্তু একই ক্রমে তো ঘোরা যাবে না। তাহলে এই যে পি হচ্ছে এদিকে, সরি, এই যে পি ভেক্টরটা এদিকে, এটা হচ্ছে, সরি, পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তো তাহলে এটা হবে এরকম, এই যে ত্রিভুজ সূত্রের মতনই হবে কিউ ভেক্টর প্লাস প্লাস তো হবে না, এই যে আর ভেক্টর আর টু ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর। তাহলে এটাকে আমরা একেবারে লিখতে পারি আর ভেক্টর ইকুয়াল টু পি মাইনাস কিউ ভেক্টর। এটাই ছিল আমাদের সামান্তরিকের সূত্র। যদি আমরা বিপরীত কর্ণ বলতে এই কর্ণটা দিই, তাহলে আমাদের লব্ধি হবে দুইটা মাইনাসের সমান। আর যদি আমরা এই ভেক্টরটা এই লব্ধি এই লব্ধিটা বের করতে যাই, এইটা হবে আমাদের বিয়ে যোগফলের সমান। এখন যদি আমি সামান্তরিকের লব্ধি নির্ণয় যদি সূত্র বলতে যাই, সেম সূত্র, তাহলে এটা আমরা একটু কমন নিয়ে নিই। ঠিক আছে, এটা তাহলে একটু কপি করে নিয়ে নিই, তাহলে পরের পেজে আর আঁকতে হইল না। সব হয়েছে না কপি? আচ্ছা, এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। পি ভেক্টরটা আসে নাই, হয়েছে পি ভেক্টর। এখন যদি আমি মান নির্ণয় করতে যাই,
মান লব্ধির মান নির্ণয় করি, তাহলে আমাদের লিখতে হবে যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। এখন কস কস কি নিতে হবে, কোণ কোণ এখন কি কোণ, কোন কোণটা ধরা গেল পি কিউ যে কোণটা আছে ওই কোণটা ধরা গেল আমাদের পি কিউ আলফা কোণে ক্রিয়াশীল, পি কিউ আলফা কোণে ক্রিয়াশীল। আর লব্ধি যেটা আছে সেটা হচ্ছে যে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, সরি থিটা কিউ হয়ে গেছে, থিটা কোণ উৎপন্ন করে। এখন আর কিউ লব্ধি আর কিউ এর সাথে ধরা যাক গামা কোণ উৎপন্ন করে। এখন যদি আমাদের এই এখন যদি আমরা লব্ধিটা বের করি, এই যে কিউ এর সাথে যে কোণটা সেটা হবে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হবে, এটাই হবে আমাদের এই লব্ধির মান। এখন যদি লব্ধির দিক বের করতে যাই তাহলে আমাদের লব্ধির দিক 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 আমরা দুইভাবে বের করতে পারবো। দেখাই দিই কি, যদি প্রথমে আগে কি পি বলের সাথে বের করি তাহলে লব্ধি কিউ ইকুয়াল টু প্রথমে আগে দিব ট্যান ইনভার্স দিলাম, যার সাথে কোণ সে বসবে, যার সাথে কোণ সে বসবে সিঙ্গেল। সিঙ্গেল কার সাথে কোণ আছে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি পি এর সাথে কোণ, তাহলে পি বসলো, উপরে কিউ বসলো, পি কিউ উপরে কি বলবে এখন সাইন, সাইন কি বলবে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ, এখানে হবে প্লাস কিউ। এখানে এখানে পি কেন সিঙ্গেল বসলো এটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। কিউ এর সাথে বসবে, এখানে বসবে কস আলফা। এখন যদি আমরা কিউ বলের সাথে বের করতে যাই, কিউ বল, হ্যাঁ কিউ বলের সাথে যদি বের করতে যাই তাহলে গামা গামা কিউ যদি বের করতে যাই তাহলে সেম টেন ইনভার্স ইনভার্স ওয়ান, তো ইনভার্স ওয়ান। এখন কি আমরা কি উপরেরটা বসাবো না, উপরেরটা এখন গামা কোণের সাথে, তাহলে যার সাথে কোণ সে বসবে সিঙ্গেল, তাহলে সিঙ্গেল এখানে কিউ বসবে প্লাস বসবে, উপর বসবে পি, ওইখানে বসবে সাইন আলফা, আর এখানে বসবে সাইন পি কস আলফা, পি কস আলফা বসবে। এই এই যে সামান্তরিকের এই সূত্রগুলো পড়লেই হবে আমাদের। এটা মেনলি ম্যাথেও আছে, ফিজিক্সেও লাগে, ফিজিক্সেও লাগে প্লাস ম্যাথেও লাগে, ম্যাথের ওই স্থিতিবিদ্যা গতিবিদ্যাতেও লাগে। এই যে স্থিতি প্লাস স্থিতি ও গতি, দেখি দিই স্থিতি ও গতি বিদ্যাতে আমাদের লাগে। ভেক্টর এতটুকু পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখাবো আবার ভেক্টরের কি কি করা যায়, ভেক্টরের কিছু পারলে ম্যাথ দেখাবো। আর আজকের মতন এতটুকুই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।